চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় অভিযোগ গঠনে চলছে শুনানি। এজলাসে তোলা হয়েছে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। নিষেধাজ্ঞা অমান্য করেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থ্রি হুইলারের দাপট, উল্টো পথেও চলাচল, টোকেন মানি দিয়ে সড়কে ওঠার অভিযোগ। 28 বছর পর শাকসু নির্বাচন কাল 32 পদে লড়ছেন 97 জন প্রার্থী, বিশেষ নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং সিলেটে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। স্বাভাবিক হচ্ছে ওসমানী মেডিকেলের সেবা কার্যক্রম। স্বাগত এখন জনপদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 39 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আদালত প্রাঙ্গণে এবং আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এনে বিস্তারিত জানাতে চট্টগ্রাম আদালত ভবন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ জানাবেন যে আজই অভিযোগ গঠন করা হবে কিনা, আর চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া আর কাকে কাকে আসামি করা হয়েছে এই মামলায়। গালিব, ইতোমধ্যেই শুনানি এবং অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে এবং আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার শাহিদুল হক তিনি আদেশ দিয়েছেন এই চাঞ্চল্যকর ঘটনার বিচার কাজ শুরুর জন্য। এই ঘটনায় আপনি জানেন যে 39 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান আসামি করা হয়েছিল সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তিনি সহ যে 39 জন আসামি সবার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এবং সে জায়গাতে আসামি পক্ষের আইনজীবী তিনি অভিযোগ করেছেন এটি একটি মেটিকুলাস এই আদেশ দেওয়া, এবং তিনি বলেছেন যেহেতু 164-এ চিন্ময়ের নাম ছিল না, তারপরও তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ এবং তারা উচ্চ আদালতে যাবেন এমন অভিযোগও করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আইনজীবী আলিফের সহকর্মী যারা আছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। তারা বলছেন যে এই যে আলিফকে পরিকল্পিতভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হবে তারা তাদের বিক্ষোভ, তাদের সেই দাবি চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে তার সহকর্মীরা বিক্ষোভ করছেন। এবং আপনাকে বলে রাখি যে 2024 সালের 26 নভেম্বর চট্টগ্রামের এই আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে আইনজীবী আলিফকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। এরপর তার বাবা চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাতে 31 জনকে আসামি করা হয়, পরবর্তীতে আরও 10 জনকে আসামি করা হয়। সবশেষ 14 মাস পর আজ অভিযোগ গঠন করা হয়েছে, সেখানে 39 জনকে আসামি করা হয় এবং বাদীপক্ষ সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন তথ্যপাত্র আদালতের কাছে এরই প্রেক্ষিতে হয়েছে আজ। এর মধ্য দিয়ে আমরা দেখেছি আদালত এই 39 জন আসামির চিন্ময় কৃষ্ণ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে। আমরা দেখেছি আজ সকাল থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে যেহেতু আজকে আদালতে তোলা হয়েছে, সেখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ থেকে শুরু করে র্যাব এবং চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ অংশে তারা নিরাপত্তা বলয় তৈরি করে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টি লক্ষ্য রেখে মূলত পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তো সবকিছু মিলিয়ে একটু আগে আমরা দেখি যে এজলাস থেকে আসামিদেরকে প্রিজন ভ্যানে তুলে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং মূলত আজকে যে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্য দিয়ে আলোচিত দেশ বিদেশে চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড, আলিফ হত্যাকাণ্ড, তার বিচার কার্যক্রম শুরু হয়েছে। গালিব, আইনজীবী আলিফ ও হত্যায় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সেই খবরই জানাচ্ছিলেন কাজী মাহফুজ। জানাবো ভোটারের ইশতেহার প্রসঙ্গ। 23টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শরীয়তপুর 2 সংসদীয় আসন, মোট ভোটার প্রায় 4.5 লাখ। পদ্মা নদী ঘেরা এই আসনটির প্রধান সমস্যা নদী ভাঙন।
সড়ক যোগাযোগও নাজুক। মৎস্য ও কৃষি নির্ভর এই অঞ্চলটি বরাবরই অবহেলিত বলে মনে করেন এখানকার ভোটাররা। এ বিষয়ে সার্বিকভাবে জানাতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে নির্বাচন ঘিরে কি বলছেন ভোটাররা, কিংবা এই আসনে যারা নির্বাচিত হবেন তাদের প্রতি আসলে ভোটারদের কি প্রত্যাশা? এখানকার ভোটারদের প্রত্যাশা কিন্তু বরাবরই বলে আসছি, যেহেতু পদ্মা এবং কীর্তিনাশা ঘেরা এই আসনটি এবং এখানকার কিন্তু বেশ চরাঞ্চল রয়েছে। কৃষি এবং মৎস্য সমৃদ্ধ এই অঞ্চলে আমরা দেখেছি যে কৃষক এবং মৎস্যজীবীরা তাদের এই কৃষি এবং মৎস্য সমৃদ্ধ করার জন্যই বিভিন্ন প্রত্যাশা করছেন। তারা বলছেন যে আসলে মৎস্যজীবীরা বলছেন যে কৃষি ব্যাংক থাকলেও মৎস্যজীবীদের জন্য মৎস্য ব্যাংক নেই। তাদের বরাবরই এই দাবিটা করে আসছেন যে এই মৎস্যজীবীরা যাতে আর কৃষি ঋণ যেভাবে উঠাচ্ছে সেভাবে মৎস্যজীবীরা যাতে মৎস্য ঋণ উঠাতে পারে, তাহলে তারা যুগ যুগ ধরে যেই দাদনের কষাঘাতে আছেন সেটা থেকে তারা উত্তরণ করতে পারবেন। পাশাপাশি নদী তীরবর্তী কোনো একটি যদি হিমাগার তৈরি করা যায়, যেখানে যে সময় মাছ নদীতে বেশি পাওয়া যায় সেই মাছগুলো যাতে তারা সংরক্ষণ করে দাম সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন। পাশাপাশি চরাঞ্চল থাকায় কিন্তু কৃষিতেও সমৃদ্ধ থাকায় কৃষকেরও সেই ন্যায্য মূল্য পাওয়ার জন্য এখানে হিমাগারের দাবি কিন্তু সেই শুরু থেকেই করে আসছে। আর আমরা লক্ষ্য করেছি যে এই অঞ্চলটি পদ্মা সেতু হওয়ার পরও 3 বছরও এখনও পর্যন্ত পদ্মা সেতুর সাথে যে সংযোগের জন্য কীর্তিনাশা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হচ্ছিল, সেই 9 বছরও সেই সেতুটি কিন্তু এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ পায়নি, যার কারণে পদ্মা সেতুর সুফল পাচ্ছে না এই অঞ্চলেও কিন্তু কোনো ধরনের কলকারখানা বা সুযোগ সুবিধা থেকে এই অঞ্চলের মানুষ বঞ্চিত। আমরা জানি যে এই অঞ্চলটি প্রবাসী অধ্যুষিত, বিশেষ করে ইতালি প্রবাসী থাকেন। ইতালি প্রবাসীদের সবসময় দাবি করে আসছিল যে তারা এই অঞ্চলে যাতে যোগাযোগ ব্যবস্থা এবং পাশাপাশি বিদ্যুতের ক্ষমতা আরও বৃদ্ধি করা হয়, তাতে তারা তাদের যেই রেমিটেন্সের টাকা সেই বিনিয়োগটা এখানে করতে পারেন এবং বিনিয়োগমুখী যে কলকারখানা তারা তৈরি করতে পারেন, এমন দাবি কিন্তু তারা করে আসছেন জনপ্রতিনিধিদের কাছে বা প্রার্থীদের কাছে। আমরা তেমনটাই দেখতে পাচ্ছি। নদী ভাঙনের কারণে বিপর্যস্ত কিন্তু এই অঞ্চলে মানুষ বছরের পর বছর ধরে, আর এই ভাঙনের কারণেই শত শত হাজারো পরিবার কিন্তু আশ্রয়হীন। তাদের দাবি সবসময় তারা চাচ্ছে যে এই অঞ্চলে যারা নদী ভাঙনের শিকার তারা যাতে তাদের মাথা গোজার ঠিকানা তৈরি করে দেন জনপ্রতিনিধিরা বা প্রার্থীরা, এমনটাই কিন্তু দাবি তারাও করে আসছেন। তো সার্বিকভাবে বলা যায় সম্ভাবনাময় এই এলাকাটি পর্যটনের দিকেও কিন্তু বেশ সমৃদ্ধ। সব মিলিয়ে এখানকার ভোটারদের প্রত্যাশা এই বিষয়গুলো জনপ্রতিনিধি বা প্রার্থীরা বিবেচনায় নিয়ে তাদের ভবিষ্যৎ এই সমস্যাগুলি সমাধান করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। গালি আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। মহাসড়কের সংজ্ঞা স্পষ্ট, এখানে ধীরগতির কিংবা স্থানীয় যান চলাচলের কোনো সুযোগ নেই, অথচ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র সম্পূর্ণ বিপরীত। প্রতিযোগিতা দিয়ে চলছে 3 হুইলার, উল্টো পথেও ছুটছে মহাসড়কের নিষিদ্ধ হয়ে যান। অভিযোগ রয়েছে টোকেন মানি দিয়েই সড়কে উঠছেন তারা। এদিকে পুলিশ বলছে যাত্রী ও চালকদের সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। চলাচলের জন্য মহাসড়ক যেখানে দ্রুত ও নিরাপদ হওয়ার কথা, সেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী বাস ট্রাকের পাশেই চলছে 3 চাকার মিশুক ও সিএনজি চালিত অটোরিকশা। ফিডার রোড ও বাজার এলাকায় কোনো সংকেত বা লেন ছাড়াই হঠাৎ এসব যান ঢুকে পড়ায় নিয়ন্ত্রণ হারাচ্ছে বড় গাড়ি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, মহাসড়ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। 100টা দুর্ঘটনা, 80টা দুর্ঘটনা এই যে মারুতি অটোরিক্সা, এই যে ন্যাশনাল হাই রোড, এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, অথচ এগুলোর ভিতরে উন্মুক্তভাবে চলতেছে। কোনো নিয়মকরণ, কোনো আইন, কোনো কিছু মানে না। অটোগুলো উল্টা, সিএনজিগুলো অটো, সিএনজি উল্টা না আসুক, দুর্ঘটনা হইব না। এবারে ডেলি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির দুর্ঘটনা হয়, এখানে প্রচুর হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সার্ভিস লেন না থাকার দোহাই দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ 3 হুইলার। আর দ্রুতগামী যানবাহন গন্তব্যে চলার পথে এসব ছোট যানবাহনকে বাঁচাতে গিয়ে ঘটছে বড় বড় দুর্ঘটনা।
অভিযোগ আছে ঘাটে ঘাটে চাঁদা দিয়েই চলছে এই অবৈধ ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, কারা নিচ্ছে এই চাঁদা, কার প্রশ্রয়ী বা মৃত্যু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মধ্যে নেয় পুলিশ, একটা চাঁদা ধরে ওনারা 2600 টাকা জরিমানা করে আইনে, কিন্তু এইসব গাড়ি আইন দেওয়াটা ঠিক না। রিক্সা অ্যাক্সিডেন্ট হয় না, অটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি, রিক্সা অ্যাক্সিডেন্ট কম। সম্প্রতি এই মহাসড়কে উল্টো পথে আসা অটোরিকশা রক্ষা করতে গিয়ে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা। চলতি মাসে মাত্র 10 দিনেই এই মহাসড়কে 34টি দুর্ঘটনায় প্রাণ গেছে 22 জনের। প্রতিটি দুর্ঘটনার পর একই প্রশ্ন, এর দায় কার? নিয়মিত টহল, চেকপোস্ট আর অভিযান সবই আছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে মহাসড়কে অবৈধ যান চলাচল থামছে না। পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়ককে নিরাপদ করতে সবার আগে প্রয়োজন সচেতনতা ও সহযোগিতা। আমি যখন মামলা দেওয়ার পর আমি একই কাজ করছি, তাহলে আমার সমস্যা, চালক হিসাবে আমার সমস্যা, যাত্রী হিসাবে আমার সমস্যা। আমি জানি এই গাড়িটা মহাসড়কে চলা নিষিদ্ধ, আমি যাত্রী হিসেবে কেন এই গাড়িতে উঠি? আমি জানি এই গাড়িটা অবৈধ, কেন আমি এই গাড়িটা কেনা বেচা ব্যবসার সাথে আমি জড়িত? এই যে গাড়ি আমি মহাসড়কে চলতে দেয় না, এটার সাথে বিভিন্ন স্টেক হোল্ডার জড়িত আছে। আমার প্রত্যেকে যদি সচেতন হয় তাহলে এটা নিয়ন্ত্রণ সহ। পুলিশের পক্ষে শুধু একা পুলিশকে দায়িত্ব দিয়ে দিলে এটা কঠিন হবে। সংশ্লিষ্টরা বলছেন, সড়ক মহাসড়ককে নিরাপদ করতে চালকদের পাশাপাশি সচেতনতা জরুরি, যাত্রীদেরও। আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতাই পারে মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে। আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। আজকে এই জন্য আমরা এখানে সরি না আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কথা বলছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। নানা চড়াই উতরয় আর উৎকণ্ঠা পেরিয়ে দীর্ঘ 28 বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। মোট 32টি পদে লড়বেন 97 জন প্রার্থী। এ নিয়ে আরও জানাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জানাবেন যে কালকে তো দীর্ঘ কয়েক বছর, মানে কয়েক যুগ পেরিয়ে কালকে হচ্ছে এই শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক প্রার্থী। এ নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা কিংবা অন্য প্যানেলের যে প্রার্থীরা আছেন তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? দেখুন, এই বিষয় নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং এখনও কিন্তু এই মিছিলটি ক্যাম্পাসে চলমান রয়েছে। এখানকার বিভিন্ন প্রার্থীরা, যে অন্যান্য প্রার্থীরা রয়েছেন, মোট 97 জন প্রার্থী রয়েছেন, একজন প্রার্থী বাদে সবাই কিন্তু এই রিটের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে আসলে হাইকোর্টে যে রিট করা হয়েছে সেই রিটটি যেন স্থগিত করা হয় এবং সেই রিটের বিরুদ্ধে যেন প্রশাসন তারা যেন আইনি লড়াই চালিয়ে যান এবং আগামীকালকে যেন যে নির্বাচনটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন সেটি যেন অনুষ্ঠিত হয়, তেমনটি তারা দাবি করছেন। এবং আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে প্রার্থীদের সাথে, তারা বলছেন আসলে একটি দীর্ঘ বছর, প্রায় একটি বছর কিন্তু তারা বিভিন্নভাবে আন্দোলন করেছেন তারা তাদের অধিকার আদায়ের জন্য। তারা বলছেন যে শাকসুটি তাদের অধিকার এবং জুলাই আন্দোলনের যে কয়েকটি দফা ছিল মূলত, এবং সেই জুলাই আন্দোলনের কিন্তু শাকসু বা এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু একটি দফা ছিল এবং সেটির জন্যই তারা কিন্তু
তারা লড়াই করে যাচ্ছেন এবং তারা বলছেন যে সকল প্রার্থী এবং পাশাপাশি ভোটাররাও যখন প্রস্তুত তখন কিন্তু এই রিটটি করা হয়েছে, যেটি আসলে তারা মেনে নিতে পারছেন না। তবে আর সার্বিক পরিস্থিতি যদি আপনাকে বলি, সার্বিক পরিস্থিতি কিন্তু প্রশাসন তার কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল কিন্তু এখানে স্থানীয় প্রশাসন যারা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিলেটের জেলা প্রশাসক সহ সকলে মিলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতিকল্পে কাজ করেছেন। তারা বলছেন যে আগামীকালকে পুলিশ সহ সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন সহ নানা ধরনের তারা ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করবেন। এবং প্রশাসনের এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কিন্তু তারা এখানে 6টি কেন্দ্র তৈরি করেছে এবং 9030 জন ভোটার রয়েছেন। তাই সেই ভোটারদের জন্য তারা সার্বিক ব্যবস্থা নিচ্ছেন এবং তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে আয়শা সিদ্দিকা হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল, ফাতিমা জোহরা চৌধুরী হল, বিজয় 24 হল, শাহপুরান হল এবং সৈয়দ মুস্তফা আলী হলে কিন্তু সেই ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এখানে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদে 23টি এবং হলের জন্য প্রতিটি হলে 9টি, মোট 32 জন প্রার্থীকে কিন্তু ভোট দিতে পারবে এক একজন ভোটার। এবং তাদের কথা হচ্ছে আসলে এখানকার ভোটার যারা রয়েছেন তারাও বলছেন যেহেতু 28 বছর পর যেহেতু এই ইলেকশনটি হচ্ছে, সেক্ষেত্রে তারাও চাচ্ছেন যে এখানে অংশ নিতে এবং এটা একটা ইতিহাসও বলা চলে। আসলে দেখেন, একটা ইতিহাসের অংশ হতে চাচ্ছেন এখানকার প্রার্থী এবং ভোটাররা। তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশের জন্য সুষ্ঠু একটি নির্বাচন হয়, তেমনটি কিন্তু সকলের চাওয়া। তো এই ছিল আমার কাছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সর্বশেষ তথ্য। 28 বছর পর কালকে শাকসুর নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি এবং সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সন্দীপন শুকুর। তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন করছেন জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এই পরিদর্শন তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর সরেজমিন পরিদর্শন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরও খবর জানাতে রংপুরের কাউনিয়া থেকে যুক্ত হচ্ছেন মোকারম হোসাইন। মোকারম, জানাবেন যে উপদেষ্টা ও চীনের রাষ্ট্রদূত কর্মসূচির তে কি দেখছেন এবং আসলে তাদের এই পরিদর্শন, এই যে বৃহৎ যে পরিকল্পনাটি নেওয়া হচ্ছে সেটি আসলে কতটুকু এগিয়ে নিতে পারে? গালিব, তিস্তা ঘিরে যে মহাপরিকল্পনার কথা বলা হচ্ছে, এই মহাপরিকল্পনার প্রতিশ্রুতি কিন্তু 1.5 দশক ধরে ঝুলছে উত্তরের 5 জেলার মানুষের ভাগ্যের উপরে। প্রত্যেক বছরই সরকার আসে, সরকার যায়, কিন্তু তিস্তা নদী বিধৌত মানুষের যে ভাগ্য উন্নয়নের পরিকল্পনা সেটি আসলে কোনো সরকারই শুরু করতে পারে না। সবশেষ অন্তর্বর্তী সরকার বলেছিল 2026 সালের জানুয়ারির মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে, কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। আজকে সেই কাজ পরিদর্শনের যে সরেজমিন পরিদর্শন সেটিতে এসেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গালিব, জানিয়ে রাখি, চায়নার যে একটি কোম্পানি আছে পাওয়ার চায়না, তারা এই কাজ শুরু করবার কথা ছিল। আজকের চীনের রাষ্ট্রদূত আসছিলেন, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে কবে নাগাদ তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। তিনি জানিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। এবং এদিকে জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন যে বাংলাদেশের তরফ থেকে প্রপোজাল রেডি করা হয়েছে এবং সেই প্রপোজাল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে কি পরিমাণ খরচ হবে সেই খরচের অঙ্কটি বসিয়ে সেটি চীনের কাছে হস্তান্তর করা হবে। এরপরে চীন তাদের সুবিধাজনক সময়ে সেই কাজটি শুরু করবে। চীনের রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন ছিল কবে তিনি এই কাজ শুরু করতে পারবেন। চীনের রাষ্ট্রদূত বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি এই কাজ শুরু করবেন। তবে তিস্তা পাড়ের 5 জেলার যে মানুষ, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর, এই 5 জেলার মানুষ বলছেন যে প্রত্যেকবার এরকম প্রতিশ্রুতির যে বৃত্ত, সেই বৃত্ত থেকে তারা বের হতে পারছে না, যার ফলে আকস্মিক বন্যা কিংবা খরায় তিস্তা নদীর যে মরণ দশা সেটি অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন এই যে মৌসুম দেখছেন, এই মৌসুমে তিস্তার যে বুক দেখতে পাচ্ছেন, ধুধু বালুচর এবং ফসলের সবুজে ভরে গেছে, এটি কিন্তু হওয়ার কথা ছিল না। তিস্তা এই সময় অথই জল থাকবার কথা ছিল, সেটি এতদিন পর্যন্ত ছিল। এবং তিস্তার ভাঙনের ফলে কোথাও তিস্তা চওড়া হয়েছে 2 কিলোমিটার, কোথাও হয়েছে 8 কিলোমিটার পর্যন্ত। এই যে 115 কিলোমিটার লম্বা তিস্তা নদী, যেটি 5 জেলাকে স্পর্শ করেছে, এই 5 জেলার মানুষের হঠাৎ বন্যা, খরা, দুর্ভোগের সমাধান দিতে পারে তিস্তা মহাপরিকল্পনা। তবে সেই তিস্তা মহাপরিকল্পনার কাজ কবে, কখন, কিভাবে শুরু হবে সেটি আসলে এই মুহূর্তে স্পষ্ট করে বাংলাদেশ কিংবা চীন, দুই দেশের কোনো তরফ থেকেই স্পষ্ট করে তারা বলতে পারলেন না। তবে আশ্বাস দিলেন যে দ্রুততম সময়ের মধ্যে কাজটি শুরু হবে এবং বাংলাদেশের তরফ থেকে বলা হলো যে এই অঞ্চলের মানুষকে হতাশ না হতে। তবে জানিয়ে রাখি, গতকালকে চীনা রাষ্ট্রদূত এখানকার প্রধান 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, বিএনপি, জামায়াত এবং এনসিপি। সেখানে তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচিত সরকারের হাত ধরে চীনের এই প্রকল্পটি আলোর মুখ দেখবে। এই ছিল গালিব এই মুহূর্তে রংপুর থেকে তিস্তা মহাপরিকল্পনার যে পরিদর্শন চীনের রাষ্ট্রদূতের, তার সবশেষ খবর। তিস্তা মানুষের পাড়ের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। আজকে জলবায়ু উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত
ভিজিট করছেন রংপুরে, সে খবর জানাচ্ছিলেন মোকাররম হোসেন। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমেজ ছড়িয়ে পড়েছে নারীদের মাঝেও। নির্বাচিত প্রতিনিধিদের নারীদের সম অধিকার প্রতিষ্ঠা সহ উদ্যোক্তা বান্ধব হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের নারীদের। আব্বাস আলীর তথ্যছবিতে বিস্তারিত। 11টি উপজেলা নিয়ে গঠিত উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এই জেলার 6টি সংসদীয় আসনে মোট ভোটার 23,29,592 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,59,764 জন এবং নারী ভোটার 11,69,807 জন। নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ায় প্রার্থীরা বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের। নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার নারী উদ্যোক্তা শামীমা খানম এলাকার নারীদের কর্মসংস্থানে ভূমিকা রাখলেও স্বল্প পুঁজির কারণে বাড়াতে পারছেন না ব্যবসার পরিধি। তাই সহজ শর্তে ঋণের সুযোগ সুবিধা পাবেন এমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন তিনি। এমন একটা সরকার আমাদের দরকার, সেই সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা যেন স্বল্প সুদে একটা ঋণের প্রত্যাশা। পুরুষের পাশাপাশি সমানভাবে কাঁধ মিলিয়ে তাদের অধিকারটা সমানভাবে প্রয়োগ করতে পারে। নারীদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে তারা যেন ব্যাপকভাবে তাদের অংশগ্রহণটা নিশ্চিত করতে পারে। এদিকে শহরের মুক্তির মোড়ের ফুটপাতে মাসকালাই রুটি বিক্রেতা গৃহবধূ মোমেনা বেগম বঞ্চিত নারীদের মূল্যায়ন করবে এমন প্রার্থীকে বেছে নিতে চান তিনি, যারা নারীর ক্ষমতায়ন সহ সমাজ ও দেশের উন্নয়ন করবে এমন প্রতিনিধি চান নারী ভোটাররা। সরকার সবসময় আমাদের গুরুত্ব দেবে, সেই সরকার আমরা চাই। নতুন ভোটারদের স্বাধীনভাবে ভোট দিতে পারাটাই তো আমাদের সবথেকে বেশি বড় চাওয়া। কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করা গেলে নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হবে বলে জানান এই আইনজীবী। আগামী সরকার নারীদের নিয়ে চিন্তা করবে, নারীদের ভালোর জন্য কাজ করবে, এরকম সরকারই তো অবশ্যই চাইবো। সর্বোপরি চাইবো যেন দেশটা ভালোর দিকে যায়, দেশের ভালো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা, এমনটাই বলছেন বিশিষ্টজনরা। তাই শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, তা বাস্তবায়নে জোর দেবেন এমন প্রতিনিধি চান নারী ভোটাররা। এখন নওগাঁ। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে গণভোট নিয়ে আয়োজন করা হয়েছে মতবিনিময় সভা। এতে অংশ নিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ ও মনির হায়দার। একই ইস্যুতে টাঙ্গাইলেও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এর আগে জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন তারা। আমরা দুই জেলা থেকেই যুক্ত আছেন আমাদের দুই সহকর্মী কাউসার আহমেদ এবং হারুনুর রশিদ। শুরুতে ময়মনসিংহে হারুনুর রশিদ, আপনার সঙ্গে যুক্ত হতে চাই যে গণভোট নিয়ে তারা কি ধরনের প্রচারণা করছেন এবং সেখানে কারা উপস্থিত রয়েছেন এবং কি ধরনের দিক নির্দেশনা সেখান থেকে দেওয়া হচ্ছে। গালিব, আমি যদি একটু জানাই যে গণভোট নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরকারি পর্যায়ে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্যানা, পেস্টন, প্লেকার্ড টানানো হচ্ছে এবং গণভোটের বিভিন্ন ধরনের যে প্রচার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজকে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে গণভোট বিষয়ক একটি মতবিনিময় সভা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সভার যিনি প্রধান অতিথি অধ্যাপক আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিনি ইতিমধ্যেই আজকের যে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে যে বিভাগীয় মত বিনিময় সভা এটিতে যোগ দিয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ অন্যান্য কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের 4 জেলার যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা এখানে এসেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা এসেছেন এবং 4 জেলার পুলিশ
পুলিশ সুপারগণ এসেছেন এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন সব জেলা উপজেলা পর্যায়ের সবাই কিন্তু এই আজকের এই মত বিনিময় সবাই কিন্তু উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই এই সবার যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা অতিথি আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা কথা বলবেন যারা অংশগ্রহণকারী তাদের উদ্দেশ্যে। আমরা যদি একটু বলতে চাই যে সরকার বেশ কিছুদিন যাবতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এবং সেই কার্যক্রমগুলো কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এবং আমরা দেখছি যে বিশেষ করে তথ্য অধিদপ্তরের বা তথ্য কর্মকর্তার কার্যালয় থেকে আমরা মাইকিং দেখেছি এবং বিভিন্ন জায়গায় পেনা পোস্টার সহ বিভিন্ন ধরনের যে প্রচার কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। অর্থাৎ গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরির জন্যই কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এবং আজকে এখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মতবিনিময় সভা শেষে আমরা যতটুকু জানি যে ভোটের গাড়ি বা একটি ক্যারাভ্যান উদ্বোধন করা হবে এবং ইমামদের নিয়ে একটি বিভাগীয় ইমাম সমাবেশ হবে এবং সেখানেও আজকের যারা অতিথি রয়েছেন তারা কিন্তু সেই ইমাম সম্মেলনেও যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে থেকে বেশ জোরালোভাবেই শুরু হয়েছে ময়মনসিংহ বিভাগে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে গণভোট প্রচারণা চলছে। এখনো ভোটের যে গাড়িটি সেটি টাঙ্গাইলে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেছেন যে এই গণভোট প্রচারের জন্য বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে কথা হয়েছে। তারা বলছেন যে এই গণভোট সফল করার জন্য তারা রাজনৈতিক দলগুলোর যে তারা তাদের দলীয় প্রতীকের যে প্রচারণা চালাবে সেই প্রচারণার সাথে যাতে এই গণভোট নিয়ে প্রচারণা করেন সে বিষয়েও তিনি এই রাজনৈতিক দলগুলোর সাথে আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ উপদেষ্টা। তিনি জানিয়েছেন যে আমরা হ্যাঁ ভোট বললে যে দেশের যে গণতন্ত্র ফিরে আসবে। আর এছাড়াও ইতিপূর্বে জুলাই আন্দোলনের সময় যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই হ্যাঁ ভোট দিলে এই যে কেউ যে কোনো সময় এই ইন্টারনেট বন্ধ করতে পারবে না। আর প্রত্যেকটি নাগরিকের যে এই দেশের যে অধিকার রয়েছে সেই অধিকার সুনিশ্চিত হবে। আর এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা প্রতিটি সাধারণ নাগরিককে গুরুত্বপূর্ণ দিয়ে তাদের সময় দিবে, তাদের অভিযোগ অনুযোগ এবং তাদের কথাগুলো শুনবে এবং সেই কথার অনুযায়ী বাস্তবায়ন করবেন বলে জানিয়েছে। তো সেই জন্য বলছে যে এই গণভোটের যে প্রচারণা এবং হ্যাঁ ভোট দেওয়ার জন্য তারা এখানে যারা উপস্থিত ছিলেন তাদের আহ্বান জানিয়েছে। আমরা লক্ষ্য করেছি এখানে নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারাও এই টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসেছিলেন, এখনো রয়েছেন। তারা সরকারি কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের যারা রয়েছেন তাদের কাছ থেকে গণভোট সম্পর্কে বিস্তারিত জানছে না। আর এর আগে জ্বালানি উপদেষ্টা টাঙ্গাইলের জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচন কমিশন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন। সেখানে আলোচনা হয়েছে যে নীতি নৈতিকতার সাথে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে 14, 18 এবং 24 নির্বাচনের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে না, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন গালিব। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গণভোট নিয়ে সারা দেশব্যাপী প্রচারণা চালানো হচ্ছে, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী। হিমালয় কন্যা পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা বেশি। মাঘের শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের সাথে লড়াই করে ভাত কাপড়ের সংগ্রাম করছেন নিম্ন আয়ের মানুষেরা। গরম কাপড়ের অভাবে কষ্টে রাত কাটছে অনেকের। লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। অগ্রহায়ণে নতুন ধানের ঘ্রাণ শেষ হওয়ার আগেই হিমালয় কন্যা সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসে শীত। কুয়াশা ঢাকা পথঘাট, বয়ে চলা উত্তরের হাওয়া, জবুথবু জীবন এই শীতকালে। উত্তরের শীত আসে দুর্যোগ হয়ে। শুভ্র জনপদে নেমে আসে
নিস্তব্ধতা, আর সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। ভোরের জনপদে যখন মানুষ লেপকাথার উষ্ণতায় আশ্রয় নেয়, তখন দুমুঠো ভাতের সন্ধানে বেরিয়ে পড়েন অনেকেই। বরফ ঠান্ডা নদীর পানিতে নেমে বালু পাথর সংগ্রহের কঠিন লড়াই চলে তাদের। শীতে আর শুধু আমরা ঘন ঘন ডাঙা উঠি, আবার আগুনের শরীর হিট করে তারপর আমরা পানিতে নামে কাজ করি। মনে করো 6টায় লাভি, 6টা হাতে 4টা পর্যন্ত এইভাবে কাজ করিবার লাগে ঠান্ডার। দৈনিক আয় নির্ভর মানুষের এই লড়াই প্রকৃতির সাথে নিত্যদিনের। পৌষ আর মাঘ এলেই বেকার সময় পার করেন অসংখ্য মানুষ। এ সময় জমে ওঠে শাকসবজির আবাদ। কুয়াশা ভেদ করে মাঠে নেমে ঘাম ঝরান প্রান্তিক কৃষকরাও। এখানে বসে থাকি আর বাসায় যাই, কাম কাজ নাই, কি করে খাবো? মানুষ কাজ কাম নাই, ছেলে মেয়ে নাই, এভাবে ইট পাথর ভাঙে খাই। এই কুয়াশাটা কয়েকদিন থেকে শুরু হচ্ছে, কিন্তু থাকা যায় না, আর কাজ কাম তো একবারে বন্ধ। এই রোদে কি, বৃষ্টি কি, ঝড়ে কি, আর কুয়াশায় কি আমাদেরকে কৃষি বাড়ি আসতে হবে, যা হাল টাল দিতে হয়, ওষুধ দিতে হয়। অসহায় মানুষের ভরসা খড়কুটোর আগুন। সরকারি সহায়তা পৌঁছায় না অনেক ঘরেই, তাই পুরনো কাপড়ের দোকানগুলোতে বাড়ছে মানুষের ভিড়। এদিকে শৈত্যপ্রবাহ বাড়ায়, সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগও। হাসপাতালেও বাড়ছে বাড়তি চাপ। বেশি সমর্থন নাই আমাদের যে দামি দামি সুইটার কিনবো। বড় বড় মার্কেটে যায় নতুন জামা কাপড় কিনতে পারি না, অনেক টাকা লাগে। তাই আমরা এখান থেকে কম দামের মধ্যে অনেক ভালো জিনিস পাওয়া যায়, এখান থেকে আমরা কিনে নিই। আমাদের এলাকাতে এখন প্রচুর ঠান্ডা, এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব মুশকিল হয়ে গেছে। এখন বাচ্চা নিয়ে এখানে এই হসপিটালে দৌড়াদৌড়ি করতে জানা গেছে, আমাদের খুব কষ্ট হয়। জেলায় সরকারিভাবে শীতবস্ত্র এসেছে মাত্র 16,000। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসনের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা 30 লাখ টাকা পেয়েছিলাম নগদ টাকা, এবং সেই টাকা দিয়ে 8,640 পিস আমরা কম্বল কিনেছি। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও 7,500 কম্বল পাওয়া গেছে। সীমান্ত এই জেলায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পৌষ ও মাঘের এই 2 মাসে পঞ্চগড়কে দুর্যোগ এলাকা ঘোষণা করে বিশেষ সহায়তার দাবি স্থানীয়দের। এখন পঞ্চগড়। রোগীর স্বজন ও হাসপাতালের স্টাফদের সংঘর্ষের ঘটনায় টানা 2 দিন কর্মবিরতি শেষে আজ সকাল 8টা থেকে কাজে ফিরেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় প্রায় 5 শতাধিক ইন্টার্ন চিকিৎসকেরা উপস্থিত হয়ে তারা হাসপাতালের কর্মকাণ্ড পরিচালনা করছেন। এ সময় কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার সহ মোট 8 দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করায় ফের কাজে যোগ দিয়েছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইন্টার্নদের ওপর হামলার ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া এবং হাসপাতাল এলাকায় আনসার বাহিনীর সদস্য বৃদ্ধি করা সহ ইন্টার্নদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ার প্রেক্ষিতে কাজে যোগ দিয়েছেন তারা। এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফেরায় কিছুটা স্বাভাবিক হয়েছে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। ঝালকাঠির মাঠে মাঠে এখন কুলের সমারোহ। এক সময় পারিবারিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এই ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ব্যাপক পরিসরে। অল্প পুঁজি, কম ঝুঁকি আর ভালো লাভের সম্ভাবনায় কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ঝালকাঠি থেকে আরও জানাচ্ছেন আলামিন তালুকদার। 2019 সাল থেকে ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে কুল চাষ শুরু হয়। লাভজনক হওয়ায় ধানসহ অন্যান্য ফসলের পরিবর্তে অনেক কৃষক ঝুঁকছেন কুল চাষে। ঝালকাঠির মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। জেলার বিভিন্ন এলাকায় এখন সবুজ বাগানে ভরে উঠেছে মাঠ। বর্তমানে জেলায় বলসুন্দরী, বাউকুল, আপেল কুল, নারিকেল কুল, থাই কুল, কাশ্মীরি কুল ও টক কুল সহ নানা জাতের কুলের চাষ হচ্ছে। কুল চাষে বিঘা প্রতি খরচ হয় প্রায় 20 থেকে 22,000 টাকা। বর্তমানে প্রতি কেজি কুলের পাইকারি মূল্য 70 থেকে 80 টাকা। ফলে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। ঝালকাঠির কুলের চাহিদা শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, পাশের বিভিন্ন জেলা থেকেও পাইকাররা নিয়মিত এসে কুল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। 8 বিঘা জমির উপরে আমাদের পড়ছে 2টা বাগান। এখানে আমরা প্রায় 8 থেকে 10 জাতের কুল আছে। আমরা প্রথমে 1 জাতের কুল দিয়ে শুরু করছি। এলাকায় অনেক প্রজেক্ট হইতে আছে, আমাদের দেখা দেখি তারতেও কর্মসংস্থান অনেক লোক হয়েছে। এই ধরনের বড়ই আছে, তো আমরা খাওয়ার জন্য কিছু বড়ই কিনছি, নিজস্ব ঘুরতে আসছি, দেখছি দাম মোটামুটি কম আছে। আমরা খাইলাম এখানে আইসা বিষমুক্ত, দামও খুব সস্তা। বাইরে থেকে যেটা, এর থেকে আপনার বাগানে আসলে
একটু ভালো কম দামে পাওয়া যায়। কুল বড়ই আছে, টক বড়ই আছে, আপেল কুল বড়ই আছে, কেজি বেশি 100 টাকা, কুল বড়ই বেশি 150 টাকা কেজি, টক বড়ই 100 টাকা, বল বড়ই বেশি 120 টাকা কেজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় প্রায় ৪৫ হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 255 মেট্রিক টন। আমাদের যুবক সমাজ এই চাষাবাদে লাভবান হওয়ায় তারা এই চাষে আগ্রহ প্রকাশ করছে এবং এটি বাণিজ্যিকভাবে বেশ এই বাগানগুলো সম্প্রসারিত হচ্ছে। আমাদের উপসহকারী কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই বাগান সিজনের ব্যাপারে এবং বিভিন্ন বাগানগুলো যেন আরো সম্প্রসারিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ নিয়মিত প্রদান করে যাচ্ছেন। কৃষকের আর্থিক সচ্ছলতার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ফল চাষ। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এখন জনপদের শিরোনামগুলো আরও একবার। আইনজীবী আলিফ হত্যায় বিচার শুরুর নির্দেশ দ্রুত বিচার ট্রাইব্যুনালের। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। নিষেধাজ্ঞা অমান্য করেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 হুইলারের দাপট, উল্টো পথেও চলাচল, টোকেন মানি দিয়ে সড়কে ওঠার অভিযোগ। ২৮ বছর পর সাকসু নির্বাচন কাল, ৩২ পদে লড়ছেন ৯৭ জন প্রার্থী, বিশেষ নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। সিলেটে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। স্বাভাবিক হচ্ছে ওসমানী মেডিকেলের সেবা কার্যক্রম। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।